শেষ পর্যন্ত জামাত ইসলামের উপরেই ভরসা ডক্টর ইউনূসের সাথে জামাত ইসলামের বৈঠকে চমৎকার তাৎপর্যপূর্ণ অনেক ঘটনা ঘটে গিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই মুহূর্তে এই তিন অনলাইন কিংদের সবচেয়ে বড় ফ্যান ফলোয়ার হচ্ছে এনসিপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা। কেউ কেউ বলে থাকেন যে জামাতের তাত্ত্বিক গুরু বা ধরেন অনলাইন গুরু হচ্ছেন পিনাকিদা, সাংবাদিক ইলিয়াস, আর হচ্ছেন কনক সারওয়ার। আর অরিজিনাল গুরু যিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব আছেন। সেনাপ্রধানকে ঘিরে এই যে লম্বা সময়টা ধরে নানান বিতর্ক হচ্ছে, বিএনপি বরাবরই সেনাপ্রধানকে কভার করে আসছেন। টেলিভিশন টকশো থেকে শুরু করে দলটির সর্বোচ্চ নেতা বা দলীয় নেতারা সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে যথেষ্ট সাপোর্ট করে আসছেন। কিন্তু ঘাটতি ছিল আরেকটা বড় সাপোর্টিং এ, সেটা হচ্ছে জামাত ইসলামের। 9 মাস হয়ে গিয়েছে, কুকি হয়েছে। 9 মাস হয়ে গিয়েছে, সেনাপ্রধান কি ক্ষমতা নিয়েছে? 9 মাস হয়ে গিয়েছে, সেনাপ্রধান কি ইউনূস সাহেবকে ঘাড় ধরে বের করে দিয়েছে? তাহলে কেন মিথ্যাচার সিরিজ আকারে, যে মিথ্যাচারের মধ্য দিয়ে জাতি কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কি একটু ভাবলেনও না? আপনি বললেন রয়ের এজেন্ট হয়ে গিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। অমুককে কেন আনলেন, অমুককে কেমন আনলেন, ভিডিও লিংক তৈরি করে ফেললেন। মুখে একটু লজ্জা থাকা উচিত ছিল না? কই আপনার ভিডিও লিংক? কোন লিঙ্কের ভিত্তিতে একজন তরতাজা দেশপ্রেমিক নাগরিককে জাতির কাছে অপদস্থ অপমান করার পরে আবার উল্লাসিত হাসি নিয়ে আপনারা বসে থাকেন আর আমরা গিলগিল করে খাচ্ছি এগুলো? আসসালামু আলাইকুম দর্শক, আবারও নতুন কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভিডিওর শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিওর শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন। তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন, তাই না, যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তো চলুন তাহলে আর কথা কিসের, কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। হ্যাঁ দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা। 9 মাস হয়ে গিয়েছে, কুকি হয়েছে। 9 মাস হয়ে গিয়েছে, সেনাপ্রধান কি ক্ষমতা নিয়েছে? 9 মাস হয়ে গিয়েছে, সেনাপ্রধান কি ইউনূস সাহেবকে ঘাড় ধরে বের করে দিয়েছে? তাহলে কেন মিথ্যাচার সিরিজ আকারে, যে মিথ্যাচারের মধ্য দিয়ে জাতি কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কি একটু ভাবলেনও না? আপনি বললেন রয়ের এজেন্ট হয়ে গিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। অমুককে কেন আনলেন, অমুককে কেমন আনলেন, ভিডিও লিংক তৈরি করে ফেললেন। মুখে একটু লজ্জা থাকা উচিত ছিল না? কই আপনার ভিডিও লিংক? কোন লিঙ্কের ভিত্তিতে একজন তরতাজা দেশপ্রেমিক নাগরিককে জাতির কাছে অপদস্থ অপমান করার পরে আবার উল্লাসিত হাসি নিয়ে আপনারা বসে থাকেন আর আমরা গিলগিল করে খাচ্ছি এগুলো? একই উপায়ে বাংলাদেশের দুর্দিনে অনেক কষ্ট করে টিকেছিল 16টি বছর মাঠে ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তা আমরা তাদেরকে চরিত্র হনন করার জন্য এমন এমন কিছু কথা বলি যেটা এই দলকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয় এবং এই দলকে মনে হয় যেন আওয়ামী লীগের চাইতেও খারাপ। না, আওয়ামী লীগের চাইতে খারাপ বাংলাদেশে আর কিচ্ছু নাই। আর আওয়ামী লীগের সাথে উদাহরণ সৃষ্টি করার মতো দল বাংলাদেশে আর একটাও নাই। বিএনপিও তো চাচ্ছে নির্বাচন হোক, জামাতও চাচ্ছে নির্বাচন হোক, অন্য দলও চাচ্ছে নির্বাচন হোক। কেউ হয়তো চাচ্ছে ডিসেম্বরে, কেউ চাচ্ছে ফেব্রুয়ারিতে, আর সেনাপ্রধান চাচ্ছে ডিসেম্বরের মধ্যে হলে ভালো হয়। একজন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির সাথে গিয়ে কি কোনো অসদাচরণ করেছেন? চোখের সামনে দেখেন নাই মইনু আহমেদরা যখন অস্ত্র ত্যাগ করে গিয়ে দাঁড়িয়ে তারপরে একজন রাষ্ট্রের প্রধানকে সেই সময় একেবারে চুপচাপ সবকিছু শুনতে বাধ্য করেছিলেন? চোখের সামনে দেখেন নাই সেই 1/11 কালো ইতিহাস? 5ই আগস্ট থেকে একটি বাহিনীকে চরমভাবে আমরা তুলোধনা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, অথচ এই বাহিনীর একটা দোষ এই 9 মাসে আপনি চোখের সামনে দেখাতে পারবেন না। একের ভিডিও এমনও দেখি মন খারাপ করতে করতে, বিএনপি জামাতের সমালোচনা করতে করতে ভিডিওর শেষ সময় এসে বলে যে তার চাইতে নিজুম মজুমদারও তো ভালো ছিল, তার চাইতে অমুকেও তো ভালো ছিল। আমি একবার দেখলাম নূরের বিরুদ্ধে ভিডিও করতে গিয়ে বললেন তার চাইতে আওয়ামী লীগের সময় আমি স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারছি। মানে কৌশল দেখেন, আপনাকে একটা নেগেটিভ একজনের ব্যাপারে বাড়াতে গিয়ে কৌশলে প্রমোট করছে আওয়ামী লীগকে, কৌশলে প্রমোট করছে আওয়ামী লীগের সমালোচকদেরকে। এগুলো বিভ্রান্ত হবেন না। আমি একসময় নায়ক নায়িকা গায়ক গায়িকার বিরুদ্ধে একজন ভিডিও করতেন, আমি প্রতিবাদ করেছি, বিএনপির শীর্ষ নেতাদেরকে জানিয়েছি, অনেকের কাছে খারাপ হয়েছি, আমাকে বলেছেন তুমি বেশি বোঝো, এটাই সঠিক। এটা কখনোই সঠিক নয়। এ জাতির নায়ক লাগবে, গায়ক লাগবে, শিল্পী লাগবে, সাহিত্যিক লাগবে, সাংবাদিক লাগবে, আলেম লাগবে, কারি লাগবে, মুয়াজ্জিন লাগবে। দেশের সবাইকে নিয়ে দেশ গঠন করতে হবে। তুমি একজন ব্যক্তি বাংলাদেশ চালাবা আর সবার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে প্রত্যেকের তুলনা করার জন্য বসে থাকবা, এটা কোনো কাজ নয়। রাজনীতিবিদদের মধ্যে অনৈক্য তৈরি করা, বিভেদ সৃষ্টি করা, বাংলাদেশের বিভিন্ন বাহিনীগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা, অবিশ্বাস তৈরি করা, একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করা, এটা আমাদের দেশের জন্য কখনোই কল্যাণকর নয়। বাংলাদেশের রাজনীতিতে একটি অসুস্থ সংস্কৃতি চালু হয়েছে, যা কিছু আসে মুখে সব বলে দাও। আর আমাদেরও একটি ধারণা হয়েছে যা কিছু কেউ না কেউ বলছে তা গ্রহণ করে নাও। কিন্তু আমি ভাবছি না যে আমাকে যে কথাগুলো শোনানো হচ্ছে সেই কথাগুলো যে শোনাচ্ছে এবং যার বিরুদ্ধে বলে শোনাচ্ছে ওই ব্যক্তি তার চাইতে কত হাজার গুণ নিকৃষ্ট কিংবা ভালো, এই চিন্তা আমাদের মাথায় নেই এবং কাজ করে না।
বাংলাদেশের ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নাই, বাংলাদেশ না পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নিজ গায়ে হাত দিয়ে বলতে পারবে না যে তিনি নিষ্পাপ, তিনি রাজনীতিতে চরম মাত্রার একজন বিশ্বস্ত, এত বিশ্বস্ত যে তার চাইতে আর পৃথিবীতে ভালো কেউ নেই। এই কথা কেউ বলতে পারবে না, কোনোদিন বলতে পারবে না, অ্যাকসেপ্ট প্রফেট ছিলেন যারা, হয়তো তাদের ক্ষেত্রে বা তার পরবর্তী কিছু অনুসারী যারা ছিলেন তারা হয়তো সেই ভালো মানুষের মানদণ্ডের গ্যারান্টি দিয়ে কথা বলতে পারতেন। হোক সে ইসলামিক, হোক সে ভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী, আমরা এই কথা বলতে পারবো না যে আমি সেরা পৃথিবীর। তো যারা নিজেরাই আমরা সেরা বলতে পারি না, আমাদের এই ত্রুটি বিচ্যুতির পৃথিবীতে আপনি আমাকে আপনাকে বিভিন্ন জায়গায় দোষারোপ করে রাজনীতির মধ্যে অস্থিরতা সৃষ্টি করে, অনৈক্য সৃষ্টি করে ফায়দা লুটছিকার। আমি একটি কথা সবার আগে বলতে চাই, আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং দীর্ঘদিনের পথ পাড়ি দিয়ে তাকে আপনি বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন। আপনার হাতে এখন অপশন থাকতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগ নেই আর আওয়ামী লীগ ফেরত আসবে না, তাহলে আমার এই বাংলাদেশে ক্ষমতায় আসবে কে? নিশ্চয়ই বাংলাদেশে আসতে হবে হয় বিএনপির, না হয় জামাত ইসলামের, না হয় নতুন ছাত্রদের গড়ে ওঠা সংগঠনের, না হয় অন্য কোনো আরো পার্টি এদেশে আছে, সেই পার্টিগুলোর ইসলামী আন্দোলন কিংবা গণ অধিকার কিংবা আরো ছোট বড় পার্টি আছে। এই যে কেউ তো আসতে হবে। আপনি যখন এই যে কেউ আসবে তাদেরকেও প্রতিবন্ধকতা তৈরি করবেন, তার বিরুদ্ধে এমন কিছু বিষোদ্গার তৈরি করে জনগণের কাছে বিশ্বস্ততা নষ্ট করবেন, তখন আপনি আনবেন কাকে? আসলে একটু মাথায় কাজ করে কিনা খেয়াল করে দেখেন যে আপনার উদ্দেশ্যটা কি। বাংলাদেশের আওয়ামী লীগ যাওয়ার পরে এই যে আমাদের ভুলে বড়া মানুষ, আমরা যারা অল্পতে ভুল করি, ছোটতে ভুল করি, বড়তে ভুল করি, রাজনীতি সিদ্ধান্ত নিতে ভুল করি, এই আমাদের মধ্যেই থেকেই কাউকে না কাউকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। এখন এক বন্ধু নামলেন বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করতে, আর এক বন্ধু নামলেন জামাতের আমির সহ জামাতের বিরুদ্ধে বিষোদ্গার করতে। আজকে যে লোক বিএনপির বিরুদ্ধে ভিডিও করছেন, কালকে আরেকজনে জামাতের বিরুদ্ধে ভিডিও করছেন, আবার রোটেট করে। আবার ওই লোকই একসময় জামাতের বিরুদ্ধে ভিডিও করছেন, ওনাকে বলছে তুমি এখন বিএনপির বিরুদ্ধে ভিডিও করো। আরেকজনের মাঝখানে বসে বসে সে আবার ভিন্ন কিছু করলেন। এবং এভাবে করে বিভিন্ন বাহিনী, বিভিন্ন সংস্থা, পুলিশ ডিপার্টমেন্ট, সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, সেনাপ্রধান সহ বাংলাদেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এমন এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করে বক্তব্য দিচ্ছেন যাতে জাতি বিভ্রান্ত হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই ক্ষতিটা পুষানোর মতো কোনো অপশন তাদের হাতে নেই। আপনি যখন বলছেন আমি খারাপ, হু ইজ বেস্ট, অপশন তো আপনাকে দিতে হবে। আপনি কি তাহলে হু ইজ বেস্ট, তার মানে উদাহরণ দিতে গিয়ে আপনাকে সেই আওয়ামী লীগকে টেনে আনতে হচ্ছে? তো আনছেন কাকে আপনি? আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এই জামাত ইসলাম, এই বিএনপি, এই ইসলামী আন্দোলন, এদের বিকল্প কেউ নেই। এদের মধ্য থেকেই জনগণ চয়েস করবে কে ভালো আর কে মন্দ, তাদেরকে আমাদের সামনের কাতারে নিয়ে আসতে হবে। আমরা রাজনৈতিক অঙ্গনে চরিত্র হনন করছি, ডাইরেক্ট টার্গেট নিয়ে তারপরে তাদের বিরুদ্ধে সিরিজ আকারে আমরা কথা বলছি। আমি শুরুতেও বলেছিলাম, যখন সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে বিভিন্ন বিষোদ্গার করা হয়, আমি আজও বলছি সেনাবাহিনীকে, সেনাবাহিনীর প্রধানকে বিতর্কিত করলে জাতির সাথে গাদ্দারি করা হবে, কোনো সন্দেহ নাই। এই মানুষগুলো আপনার মতো আমার স্বভাবে কথা বলবে না। তারা যা যতটুকু যেখানে প্রয়োজন ছিল আমাদের জন্য করেছেন। আজও বলছি, গত 9 মাসে তো অনেকেই আজকে রাতে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে, আজকে রাতে কু হয়ে যাবে, কালকে সকালে এটা হবে। আচ্ছা ভাই, একটু জিজ্ঞেস করি তো, 9 মাস হয়ে গিয়েছে, কু কি হয়েছে? 9 মাস হয়ে গিয়েছে সেনাপ্রধান কি ক্ষমতা নিয়েছে? 9 মাস হয়ে গিয়েছে সেনাপ্রধান কি ইনুস সাহেবকে ঘাড় ধরে বের করে দিয়েছে? তাহলে কেন মিথ্যাচার সিরিজ আকারে, যে মিথ্যাচারের মধ্য দিয়ে জাতি কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কি একটু ভাবলেনও না? আপনি বললেন রয়্যাল এজেন্ট হয়ে গিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, অমুককে কেন আনলেন, অমুককে কেমন আনলেন, ভিডিও লিঙ্ক তৈরি করে ফেললেন। মুখে একটু লজ্জা থাকা উচিত ছিল না? কই আপনার ভিডিও লিঙ্ক? কোন লিঙ্কের ভিত্তিতে একজন তরতাজা দেশপ্রেমিক নাগরিককে জাতির কাছে অপদস্থ অপমান করার পরে আবার উল্লাসিত হাসি নিয়ে আপনারা বসে থাকেন আর আমরা গিলগিল করে খাচ্ছি? এগুলো, এই রাজনীতিবিদদের চরিত্র হননটা জাতির জন্য কখনোই কল্যাণকর নয়। এই জাতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এর মধ্য দিয়ে। হতে পারে জামাতের অনেক অ্যাক্টিভিটিস আপনার আমার পছন্দ নাও হতে পারে, কোনো সমস্যা নাই। জনগণ সিদ্ধান্ত নেবে যে জামাত ইসলাম এই জায়গাটায় খারাপ, তাদের এই জায়গাটার কারণে আমরা ভোট দিব না। কিন্তু সিরিজ আকারে যখন টার্গেট নিয়ে কাউকে আপনি হেনস্থা করেন, আর মানে হচ্ছে আপনি এই লোকের অপশনে বি কে আছে বলেন, আপনি তাকে ধ্বংস করে দিলেন। কাকে আনতে চাচ্ছেন তাহলে বলেন? ঠিক একই উপায়ে বাংলাদেশের দুর্দিনে অনেক কষ্ট করে টিকেছিল 16টি বছর মাঠে ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ভুল হতেই পারে, জাতীয়তাবাদী দলের সবাই কি বলেছে নাকি যে আমি ওই শেখ হাসিনার মতো যে কোরআন সুন্নাহর আলোকে দেশ চালাবো? বলেছে নাকি যে তাহাজ্জুদ গুজারি? বলেছে নাকি যে তারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র চালাবে? তারা তাদের দর্শন নিয়ে, চিন্তা নিয়ে দেশের জন্য লড়াই করছেন। পলিটিক্সে অনেক কিছুই কৌশল অবলম্বন করে যে যার মতো করে তার পক্ষে নিয়ে কথা বলতে চায়, মানুষ তৈরি করতে চায়, সেটা তার কৌশল। তার জায়গাগুলোতে আমাদেরকে রেসপেক্ট করতে হবে, কিন্তু আমরা তাদেরকে চরিত্র হনন করার জন্য এমন এমন কিছু কথা বলি যেটা এই দলকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয় এবং এই দলকে মনে হয় যেন আওয়ামী লীগের চাইতেও খারাপ। না, আওয়ামী লীগের চাইতে খারাপ বাংলাদেশে আর কিচ্ছু নাই, আর আওয়ামী লীগের সাথে উদাহরণ সৃষ্টি করার মতো দল বাংলাদেশে আর একটাও নাই। অতএব এই কাজগুলো যারা করেন তারা রাজনীতিকে ধ্বংস করতে চান এবং তারা বিশেষ এজেন্ট হিসাবে এজেন্ডা বাস্তবায়নের কাজেই নেমে যান। আপনার নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের আমাদের বিভিন্ন রাজনৈতিক পার্টগুলোর মধ্যে
এক এক সময় এক একজনকে তুলোধনা করা হতো। আমি এক সময় খেয়াল করেছি গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর, সে নূরকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য ষড়যন্ত্র করেছিল। কই নূর তো রাজনীতিতে টিকে আছে, হোক সে ছোট্ট, হোক সে আপনার কাছে অপছন্দনীয়, কিন্তু একজন রাজনীতিবিদকে একেবারে বাংলাদেশ থেকে শেষ করে দেওয়ার চক্রান্ত তো সফল হয়নি। কত বললেন বেন্দি সাফাদি, বেন্দি সাফাদি, কই সাফাদি তো আর এখন নাই। এই সাফাদি হচ্ছে আওয়ামী লীগের সৃষ্ট একটি বিশেষ নাম। ওই নামের উপর ভিত্তি করে পরিকল্পিত উপায়ে বাংলাদেশের বিএনপিকে, জামাতকে, ওই ছোট দলগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের লিঙ্ক আপ করে দিয়ে তারপরে এগুলো বিক্রি করে করে আওয়ামী লীগ অপসংস্কৃতি করেছে। আপনারা সেই জোয়ারই গা ভাসিয়েছিলেন। আজকে যখন বাংলাদেশে অনেকে প্রশ্ন তোলে সেনাবাহিনীর কি অধিকার আছে ভোটের কবে ভোট হবে সেটা জানার, বাপরে বাপ, আপনি মনে হয় এমন একটা জান্নাতি দেশে বসবাস করছেন, আপনার চোখে মুখে কিছু দেখেন না। গত 16টি বছর বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় একজন এসআই পর্যন্ত, একজন পুলিশের কনস্টেবল পর্যন্ত, একজন বাংলাদেশের যে কোনো জায়গায় আওয়ামী লীগের একজন ওয়ার্ড কমিশনার পর্যন্ত সিদ্ধান্ত জানিয়ে দিত, রাজনীতিতে নাক গলাতো, বিভিন্ন জায়গায় অপসংস্কৃতি করতো, চোখে আপনার বাধে নাই। আর 5ই আগস্টে যে মানুষটি আমাদের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, একটি বাহিনী, তিনি বাংলাদেশের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করছে, তারা গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে চোখের সামনে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রগুলো অনুধাবন করে তিনি কি প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিতে পারেন না? তিনি কি বলতে পারেন না যে আপনার এই দেশে আগামী ডিসেম্বরের মধ্যে কিংবা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত? এটা কি তার জন্য অনেক অতিরিক্ত মহাপাপ হয়ে গিয়েছে? শেষ পর্যন্ত জামাত ইসলামের উপরেই ভরসা ডক্টর ইউনূসের সাথে জামাত ইসলামের বৈঠকে চমৎকার তাৎপর্যপূর্ণ অনেক ঘটনা ঘটে গিয়েছে। দর্শক, আপনারা জানেন যে বিএনপির সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে জামাত ইসলামীর এবং ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টা সহ আরো কয়েকজন ছিলেন উপদেষ্টা পরিষদের। জামাত ইসলামীর সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের এবং শফিকুর রহমানের সাথে। এনসিপির সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, আরো অনেক দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে, সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে জামাতের সাথে বৈঠকে রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণ হয়েছে। জামাতের কাছ থেকেই ডক্টর ইউনূস আশ্বস্ত হয়েছেন এবং তিনি ভরসা পেয়েছেন। আর বিএনপির সাথে বৈঠকে নানান অঘটন ঘটে গিয়েছে, এটা আলাদা আলোচনার দাবি রাখে। আমি বিশ্লেষণ করবো, আপনারা শুনবেন। প্রথমে জামাত ইসলামের সাথে বৈঠকের যে ছবি, ডক্টর ইউনূসের যে কথা বলার স্টাইল, ডাক্তার শফিকুর রহমান এবং ডাক্তার তাহেরের যে বসার স্টাইল, মনে হয় যেন পুরনো দুই বন্ধু হাসি তামাশা করছেন, গাল গল্প করছেন, পরিবারের সুখ দুঃখ, যে আপনার ভাবি তো এটা বলে, সে তো এটা রান্না করে, মানে এরকম দুই বন্ধু দেখা হলে মজার মজার গল্প বলে না, মনে হয় যেন এরকম এতটা ফুরফুরা মেজাজে ছিল। প্রফেসর ইউনূস হাসি দিয়ে কথা বলছেন, কোনো ভাবগাম্ভীর্যতা নেই। মানে এই বডি ল্যাঙ্গুয়েজ, বসার স্টাইল, কথা বলার স্টাইল, এগুলো প্রমাণ করে যে ইউনূস জামাত সম্পর্ক কতটা মধুর এবং কতটা সুন্দর। এখন এই বৈঠকের আগেই, এই বৈঠকের প্রস্তাবও জামাতের, এই বৈঠকের আগেই ফর্মালি নানানভাবে জামাত জানিয়ে দিয়েছে যে আপনাকে থাকতে হবে, যাওয়া যাবে না। এবং দেখেন, মানে জামাতের উপর যে প্রফেসর ইউনূস প্লেসড এই বৈঠকের মধ্যে দিয়ে সেটা স্পষ্ট হয়েছে। এবং ইউনূস যা চায়, সরকার যা চায়, জামাত সেদিকে সমর্থন দিয়ে এসেছে। বৈঠকের পর মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের যে প্রেস ব্রিফিং, সেখানে দেখেছেন যে বারবার জামাত ইসলামী জামাত ইসলামী জামাত ইসলামী বলেছে, যে জামাত এটা বলেছে, জামাত এটা বলেছে, জামাত এটা বলেছে। বৈঠক হচ্ছে 3টে দলের সাথে, কিন্তু তিনি জামাতের নাম অনেকবার উচ্চারণ করেছে। এবং প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ, সেখানে জামাতেরটা সবচেয়ে গুরুত্বের সাথে খুব সুন্দরভাবে সম্মানের সাথে দেওয়া হয়েছে এবং জামাতেরটা রিচ বেশি, মানুষের লাইক কমেন্ট বেশি। তো দর্শক, জামাত যে ভরসা দিয়েছে ডক্টর ইউনূসকে, বা ডক্টর ইউনূসের যে প্ল্যান, সেখানে জামাত যেভাবে সমর্থন দিয়ে এসেছে, এতে ডক্টর ইউনূস আশ্বস্ত এবং ভরসা পেয়েছে। তার প্রমাণ শফিকুল আলমের প্রেস ব্রিফিং এ বারবার জামাতের কথা বলা। মানে এক কথায় যদি বলি, ইউনূস যা চায় জামাত তা চায়, এটা বলে দিয়েছে। বরং বিএনপি উল্টাটা চায়। দেখেন, জামাত এই সরকারের কাছ থেকে কিছুই পায়নি, বড় কোনো পদ পদবি পায়নি, পদ পদবি সব বিএনপি ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে, এমনকি পিপি সব বড় নিয়ে গেছে। 2-4টা জামাত পেয়েছে, ক্রিমিনাল পায়নি, সিভিল কিছু পেয়েছে। তো জামাতকে ঠকিয়েছে। জামাতের লোকজন নিয়োগ অনেক জায়গায় আটকে দিয়েছে, নিয়োগ চূড়ান্ত হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে, এই মাহফুজরা আটকে দিয়েছে, আমি জানি। আর বেছে 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 বিএনপির লোকজন নিয়োগ দিয়েছে, বিএনপি চিহ্নিত লোকজন নিয়োগ দিয়েছে আসিফ নজরুল। তো দর্শক, তারপর এই যে নিবন্ধনটা এখন পর্যন্ত ফিরিয়ে দেওয়া হলো না, এটি আজহারুল ইসলাম এখন পর্যন্ত মুক্তি পেল না। তারপর জামাত ইউনূসকে মোটো ডিস্টার্ব করেনি, চাপ দেয়নি, একদিন রাজপথে নেমে জনগণের ভোগান্তি করেনি। তো এগুলো ইউনূস জানেন, যার ফলে জামাতের প্রতি তিনি যথেষ্ট প্লেসড। দর্শক, এই বৈঠকের যে স্টাইল, দুই পক্ষের যে ব্রিফিং, তাতেই বোঝা গেছে যে জামাতের উপর তারা ভরসা রাখে, জামাতের কাছ থেকে একটা সাপোর্ট পেয়েছে। কারণ জামাত দেখেছে যে আমরা এই সরকারের কাছ থেকে তেমন সুযোগ সুবিধা না পেলেও ইউনূস গেলে আমাদের সবার কপালে বিপদ আছে। ইউনূস আছে মানে ভারত নাই, ইউনূস গেছে মানে ভারত জিতেছে। অতএব আমরা পাই বা না পাই, দেশের বৃহত্তর সাথে ইউনূসকে রাখতে হবে, এটা হচ্ছে জামাত ইসলামের স্ট্যান্স। এই জন্য জামাতের উপর যথেষ্ট প্লেস প্রফেসর ইউনূস, যেটা বৈঠকের ছবি দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর। আর বিএনপির সাথে ছবি, মন মারা, গালে হাত দেওয়া, এদিক তাকিয়ে আসেন, চোখে চোখে চোখ নাই, আন্তরিকতার ঘাটতি। আর জামাতের সাথে সর্বোচ্চ আন্তরিকতা ফুটে উঠেছে। দর্শক, এবং বৈঠক থেকে বেরিয়ে আমির জামাত যেটা বলেছেন যে নির্বাচনের বিষয়ে তিনি চাপ দিবেন না, ইউনূসের উপর ভরসা রাখেন। ইউনূস যেটা বলেছেন যে এই টাইমের মধ্যে
নির্বাচন হবে, হ্যাঁ ঠিক সেই টাইমের মধ্যেই হোক। বিচার দেখতে চাই আমরা সংস্কার দেখতে চাই। সংস্কার ছাড়া নির্বাচন হবে না, সংস্কার ছাড়া নির্বাচন করতে রাজি না ডক্টর ইউনূস, সেটা বলেছে জামাত। সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না, জামাতের আমির স্পষ্ট বলে দিয়েছেন। আর ইউনূস এটা বলেছে তিনি সংস্কার ছাড়া নির্বাচন করতে পারবেন না বলে তিনি পদত্যাগ করতে চেয়েছেন। এখন জামাত বলেছে না সংস্কার হবে, নির্বাচন হবে, সুষ্ঠু হবে। তো দর্শক, অসাধারণ ঘটনা ঘটেছে। এই যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, বিএনপি নির্বাচন জিকির করে এসেছে ডক্টর ইউনূসের সাথে, আর জামাত এসে বলেছে যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। তো এখন ডক্টর ইউনূস ওইটা মেনে নিয়েছে। তাহলে আগামী দিনের রাজনীতির গতিপথ নির্ধারণ হয়েছে ওই জামাত এবং ডক্টর ইউনূস যেটা একমত হয়েছে ওইটার উপর ভিত্তি করে। বিএনপি কিন্তু একমত হয়নি, কারণ বিএনপি নানান দাবি দেয় নিয়ে আবার চাপ দিয়ে এসেছে, আর জামাত চাপ দেয়নি, বরং জামাত ইউনূস একমত হয়ে রাজনীতির গতিপথ স্পষ্ট করে এসেছে। তো এটা একটা বিরাট ঘটনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংস্কার আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না। এটাই সত্য কথা, এটি রাজনীতির গতিপথ নির্ধারণী উপাদান। এর মানে নির্বাচন বলে দিলে না হয়ে গেল, নির্বাচন দিয়ে ইউনূস চলে যাক, সংস্কার আপনার কাজ না, বিষয়টা কিন্তু এরকম না। জামাতের আমির বলেন, আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার। দেখেন, এই নির্বাচন কমিশন বিষয়েও কিন্তু জামাতের আপত্তি আছে। একটা নির্বাচন কখন হবে, আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভেতরে জনগণ কোনো ধরনের ভোগান্তি না হয় একটা কমফোর্টেবল টাইমে নির্বাচনটা হওয়া দরকার। 2 নম্বরে বলেছি, এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার বা বিচারের কিছু দৃশ্যমান প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। কত ভারসাম্যপূর্ণ প্রস্তাব! তার মানে একদম বিচার করে সবাইকে ফাঁসি দিয়ে আসতে হবে, এটা কিন্তু জামাত বলেনি। কিছু বিচার দৃশ্যমান হতে হবে। ডাক্তার শফিকুর রহমান সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচন জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এখন করা সম্ভব না, মাত্র 5টা সুনির্দিষ্ট বিষয় তারা হাত দিয়েছেন, এতটুকু নিষ্পত্তি করা দরকার সন্তোষজনকভাবে। তো এই জামাত যে ভারসাম্যপূর্ণ প্রস্তাব দিয়েছে, এই ভারসাম্যপূর্ণ প্রস্তাবের বাইরে ডক্টর ইউনূস যাবেন না। এর চাইতে বেশিও করতে পারবেন না, এর চাইতে কম করলেও আবার জনগণের হক আদায় হবে না। অতএব দর্শক, এই বৈঠকের আয়োজকও কার্যত জামাত, এবং ইউনূস জামাত একমত হয়ে ইউনূস সরকার এটাই সিদ্ধান্ত নিয়েছে যে না, জামাত যেটা বলেছে ওইগুলোই আমরা করবো। এটা যদি শুধু জামাত বলেছে তা না, জনগণের চাওয়া এটাই। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ পতনের পর থেকে বাংলাদেশে যে গেল 9 মাস সময় আমরা অতিবাহিত করেছি, এই সময়টার মধ্যে আমাদের সেনাপ্রধানকে ঘিরে নানান ধরনের বক্তব্য, যুক্তি, প্রচার, অপপ্রচার, বিশেষ করে অনলাইন কিং হিসাবে খ্যাত পিনাকিদা, সাংবাদিক ইলিয়াস এবং কনক সারোয়ার সহ একটা বড় ধরনের সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা আছেন, যারা প্রতিনিয়ত সেনাপ্রধানকে ভারতের রয়্যাল এজেন্ট থেকে শুরু করে সেনাবাহিনীতেও নানান ধরনের তাদের বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন। তার একটা প্রতিক্রিয়া সমাজে আসলে তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই মুহূর্তে এই 3 অনলাইন কিংদের সবচেয়ে বড় ফ্যান ফলোয়ার হচ্ছে এনসিপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা। কেউ কেউ বলে থাকেন যে জামাতের তাত্ত্বিক গুরু বা ধরেন অনলাইন গুরু হচ্ছেন পিনাকিদা, সাংবাদিক ইলিয়াস আর হচ্ছেন কনক সারোয়ার, আর অরিজিনাল গুরু যিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব আছেন। সেনাপ্রধানকে ঘিরে এই যে লম্বা সময়টা ধরে নানান বিতর্ক হচ্ছে, বিএনপি বরাবরই সেনাপ্রধানকে কভার করে আসছেন। টেলিভিশন টকশো থেকে শুরু করে দলটির সর্বোচ্চ নেতা বা দলীয় নেতারা সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে যথেষ্ট সাপোর্ট করে আসছেন। কিন্তু ঘাটতি ছিল আরেকটা বড় সাপোর্টিং এ, সেটা হচ্ছে জামাত ইসলামের। একদিকে অনলাইনে যখন জামাতের কর্মীরা পিনাকিদার সাথে ঠিক বলছেন, কিন্তু জামাতের আমির গতকালকে যে বক্তব্য দিয়েছেন, এতে সেনাপ্রধানের জন্য আপনার রাজনৈতিকভাবে একটা সাপোর্ট যেটা খুবই জরুরি ছিল, বা পরিস্থিতিকে রিকভার করার জন্য যে সাপোর্টটা দরকার ছিল, সেটাই দিয়েছেন ডক্টর শফিক সাহেব। জামাতের আমির বলছেন, কোনোভাবে কারো কোনো কার্যক্রম বা পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান সেনাবাহিনী বিতর্কিত হোক, তা আমরা চাই না। সেনাবাহিনীকে নিয়ে যে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলেও তিনি দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। জামাতের আমির বলছেন, দেশের সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ অবদান রয়েছে। সেনাবাহিনীকে বিতর্ক করলে স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়বে। গতকালকে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামীর একটা বড় ধরনের প্রোগ্রাম ছিল। কেন্দ্রীয় মজলিসে শুরার, আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ এই সদস্যরা, চাইলে জামাতের এই জায়গাতে যাওয়া যায় না, খুবই লম্বা পথ পাড়ি দিতে হয়। এমনকি জামাতের যত নীতি নির্ধারণী অ্যাক্টিভিটিস আছে, সেটা এই কেন্দ্রীয় মজলিসে শুরার যারা সদস্যরা আছেন বলা হয়ে থাকে, তারাই নিয়ে থাকেন। আর সেখানে দলটির একদম টপ লেভেলের এই প্রোগ্রামে তিনি এই আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন যে বাংলাদেশ একটি বিশেষ অবস্থায় অবস্থান করছে। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সর্বদলীয় বৈঠকের মধ্যেও তিনি আহ্বান জানিয়েছেন। এবং সেনাবাহিনী সম্পর্কে তিনি বলছেন যে এই মুহূর্তে সেনাবাহিনীর বর্তমান বাংলাদেশকে কন্ট্রোলিং বলেন বা স্থিতিশীল রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুতরাং সেনাবাহিনীকে ঘিরে যে কোনো ধরনের বক্তব্য অপপ্রচার থেকে বিরত থাকার জন্য তিনি দলের প্রতি বা দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এইটার কারণটা কি? কারণটা হচ্ছে অনলাইনে সেনাপ্রধান রয়্যাল এজেন্ট অথবা সেনাবাহিনী ভারতের প্রেসক্রিপশনে চলছে, ভারত নানান ধরনের অ্যাক্টিভিটিস করছে, বিএনপি, আওয়ামী লীগ, তারপর হচ্ছে সেনাবাহিনীর প্রধান যিনি আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ভারত সবাই মিলে একটা নীলনকশা করছে। প্রতিদিন এমন নিউজগুলো যখন অনলাইন কিংদের মাধ্যমে আসে, জনগণের মধ্যে একটা তো ধোঁয়াশা তৈরি হয়ে যায়, দুইটা বিভাজন তৈরি হয়। আর এই বিভাজনটা বড় ধরনের যে কোনো একটা অশনি ঘটনা ঘটাই দেওয়ার কিন্তু সুযোগ আছে। যদিও অপরদিকে সেনাপ্রধান হিসাবে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। প্রত্যেকটা বক্তব্যকে টেকনিক্যালি তিনি খণ্ডন করছেন, মাঝে মাঝে তিনি বিভিন্ন বিষয়ে কথাও বলছেন। তবে আমার কাছে মনে হয়েছে জামাত ইসলামের
এই সমর্থনটা সেনাপ্রধানের জন্য বর্তমান প্রেক্ষাপটে যে একটা সিচুয়েশন তিনি পার করছেন সেখানে অনেক বড় ধরনের একটা সাপোর্ট হিসাবেই কাজ করে যাবে। তবে জামাতের কর্মীরা আমিরের কথা কতটুকু শুনবেন নাকি অনলাইন কিংদের কথা শুনে ফেসবুকে স্ট্যাটাস কমেন্ট দিবেন, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, আজকের টপিকটা ছিল কি। তো যদি বুঝে থাকেন, যদি জেনে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটা কি সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন। আর হ্যাঁ, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির স্ন্যাক মিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।